ওয়েলকাম টু বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছুদিন আগেই শুরু করেছিলাম ওয়ান শট ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে আমরা ফার্স্ট ক্লাস করেছিলাম কোষ নিয়ে। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস হবে কোষ বিভাজন নিয়ে। এখান থেকে কিন্তু জেনপাস ইউজি এবং ডব্লিউবি জিএনএম অ্যান্ড এএনএম, প্যারামেডিক্যালস, বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সাম থেকে কোশ্চেন্স থাকে। তো আমি একটা ভিডিওর মাধ্যমে পুরো হোল কনসেপ্ট এবং কোশ্চেন্স আমি ডিসকাশনস করব। আশা করি এখান থেকে তোমরা ফুল কমন পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, কোষ কিভাবে বিভাজিত হচ্ছে। দেখো, বলছে একটি প্রক্রিয়ায় অপত্য কোষ বিভাজিত হয়ে মাতৃকোষ বিভাজিত অপত্য কোষে রূপান্তরিত হয়, তাকে বলা হয় কোষ বিভাজন। আর এই কোষ বিভাজন আবিষ্কার করেন বিজ্ঞানী ফ্লেমিং 1880 সালে। স্যালামান্ডার নামক একটা জীবের দেহে তিনি সর্বপ্রথম পর্যবেক্ষণ বা তিনি তার রিসার্চটা কিন্তু করেন। এবারে কোষের বৃদ্ধি এবং বিভাজনের বিভিন্ন দশার চক্রাকার পরিবর্তনকে বলা হয় কোষ চক্র, বা যাকে ইংলিশ থেকে বলা হয় সেল সাইকেল। এবারে এই কোষ কেন বিভাজন হয়? কোষ বিভাজন হওয়ার মেন তিনটি কারণ হলো বৃদ্ধিতে সাহায্য করে থাকে। দেখো, এই যে মায়ের গর্ভে যখন থাকি আমরা, তখন আমরা জানি যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলেই কিন্তু কি তৈরি হয়, আমরা জানি জাইগোটটা কিন্তু তৈরি হয়। সেই জাইগোট কিন্তু সিঙ্গেল সেল, আর এই একটা কোষ সিঙ্গেল সেলই কিন্তু বিভাজিত হয়ে কিন্তু আজকে কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ একটা মানুষে কিন্তু রূপান্তরিত হয়েছে। তাহলে এই যে সম্পূর্ণ 5 ফুট বা 6 ফুট, 5.5 ফুট এরকম হাইটের যে মানুষটা তৈরি হচ্ছে, তার জন্য কি করতে হচ্ছে, এই একটা সিঙ্গেল সেল কি বিভাজিত হয়েছে। তো পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে একটা সম্পূর্ণ হলো অর্গানিজম সৃষ্টি হয় কোথা থেকে, না একটা সিঙ্গেল সেল থেকে কিন্তু তৈরি হয়। তাহলে এখানে জানতে পারলাম যে কোষ বিভাজন হওয়ার মেন কারণ হলো জীবের বৃদ্ধিতে সাহায্য করে থাকে। তারপর সেকেন্ড কারণটি হলো ক্ষয় পূরণে কিন্তু সাহায্য করে থাকে। দেখা যাচ্ছে আমাদের শরীরে কোনো একটা বডি পার্ট কেটে গেল, তাহলে সেই জায়গাটাকে রিপেয়ারিং করতেও কিন্তু সাহায্য করে থাকে। তারপরে দেখো, প্রজননে কিন্তু সাহায্য করে থাকে। এই যে জীব যে তৈরি হচ্ছে, এই যে এই ঘটনাটাই, সেটা কিন্তু জন্য কিন্তু সেল ডিভিশন কিন্তু করতে হচ্ছে। তাহলে এই সবগুলো কারণের জন্যই কিন্তু কোষ কিন্তু বিভাজিত হয়। আর এই কোষ বিভাজনকালীন সময় কোন কোন কোষীয় অঙ্গাণু বিভাজিত হয়? সর্বপ্রথম যেটি বিভাজিত হয়, দেখো, নিউক্লিয়াস। সেকেন্ড যেটি বিভাজিত হয় সেটা হচ্ছে সেন্ট্রোজোম। থার্ড যেটি হয় রাইবোজোম। এবং ফোর্থ যেটি হয় সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে কোষ বিভাজনকালীন সময় তাহলে এই কোষীয় অঙ্গাণুগুলোও কিন্তু বিভাজিত কিন্তু হয়। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে ডব্লিউবি জিএনএম বা জেন পাসে যে কোশ্চেন হয়, যেগুলো দেখা যাচ্ছে এমএসকিউ যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনে কিন্তু এরকম টাইপের কিন্তু কোশ্চেন থাকবে। তো দেখো, সেল ডিভিশন কিন্তু 3 টাইপের কিন্তু হয়। কি সেই টাইপগুলো? ফার্স্ট টাইপটি হচ্ছে, দেখো, মাইটোসিস। সেকেন্ডটির নাম হচ্ছে মাইটোসিস এবং থার্ডটির নাম হচ্ছে মিওসিস। এছাড়াও দেখো, আমাদের আর এক ধরনের প্রক্রিয়া আছে, যেটি হচ্ছে ক্লিভেজ প্রসেস। সেই ক্লিভেজ প্রসেসে কি হয়, আমাদের যে জাইগোটের যে সেলটা, সেটি কিন্তু ডিভিশনস কিন্তু হতে থাকে। দেখো, অ্যামাইটোসিসকে বলা হয়, দেখো, ডিরেক্ট সেল ডিভিশনস। কারণ এখানে কি হয়, একটা সিঙ্গেল সেল সেটি বিভাজিত হয়ে কিন্তু দুটো ডটার সেলে কিন্তু কনভার্ট হয়। এখানে যে মাদার যে সেলটা থাকে, সেই মাদার সেলেরই সমগুণ এবং সম আকৃতি সম্পন্ন দুটো অপত্য সেল তৈরি হয়। এই কারণে একে কি বলা হয়, ডিরেক্ট সেল ডিভিশনস বা প্রত্যক্ষ কোষ বিভাজন কিন্তু বলা হয়। আর এই প্রত্যক্ষ কোষ বিভাজনে কি হয়, যে মাদার সেল কিন্তু বিভাজিত দুটো ডটা সেল তৈরি করে। আর এই বিভাজনে কি হয় না, এই মাতৃকোষের সমতুল্য অপত্য কোষ তৈরি হয়। সেই কারণে এই অ্যামাইটোসিসকে বলা হয় আমরণশীল সেল ডিভিশনস বা ইমমর্টাইল সেল ডিভিশনস কিন্তু হয়ে থাকে। তারপর দেখো, মাইটোসিসে কি হয়, মাইটোসিসে একটি ডিপ্লয়েড সেল সেটি বিভাজিত হয়ে কিন্তু 2n সেলে কিন্তু রূপান্তরিত হয়। মানে কি, মাদার সেলের ভিতরে যে নিউক্লিয়াস থাকে তার টাইপ কিন্তু হচ্ছে 2n থাকে। তারপরে যে ডটা সেলটা তৈরি হয় তার ভিতরে কিন্তু সেই ডটা সেল কিন্তু 2n এ কিন্তু রূপান্তরিত হয়। আর এখানে দেখো, এখানে কিন্তু কোনো হ্রাস হয় না। সেই কারণে একে কিন্তু আমরা সমবিভাজন বা ইকুয়াল সেল ডিভিশনস কিন্তু বলে থাকি। আর মিওসিসে কি হয়, মিওসিসে দেখো, একটি 2n সেল
বিভাজিত হয়ে সর্বপ্রথম দেখো হ্রাস বিভাজন হয়, তারপরে দেখো সেই কোষগুলো আবার সমবিভাজিত হয়ে অপত্য টোটাল 4টি হ্যাপ্লয়েড কোষ কিন্তু রূপান্তরিত হয়। দেখো মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন, আর এই হ্রাস বিভাজনে কি হয় না 4টে কিন্তু কোষ তৈরি হয়। দেখো মাইটোসিসে দুটো অপত্য কোষ তৈরি হয়, মিওসিসেও কিন্তু দুটো অপত্য কোষ তৈরি হয়, কিন্তু মাইটোসিসে কিন্তু 4টা কিন্তু কোষ কিন্তু তৈরি হয়। তাহলে এখানকার বেসিক কনসেপ্টও কিন্তু আমরা জেনে গেলাম। তারপরে দেখো সেল কোষ বিভাজন পড়ার আগে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে সেল সাইকেল নিয়ে। সেল সাইকেলকে বলা হয় কোষ চক্র। তো দেখো একটা কোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষে রূপান্তরিত হওয়ার আগ পর্যন্ত যে চক্রাকার পরিবর্তন ঘটে তাকেই কিন্তু কোষ চক্র বলা হয়। আর এই সেল সাইকেলের কিন্তু বা কোষ চক্রের কিন্তু টোটাল 4টি স্টেপ। দেখো ফার্স্ট হচ্ছে G1 স্টেপ, সেকেন্ড হচ্ছে G2 স্টেপ, থার্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে S স্টেপ, থার্ড হচ্ছে G2 স্টেজ এবং ফোর্থ হচ্ছে M ফেজ। এই 4টি স্টেপই কিন্তু হয়। এছাড়াও দেখো আর একটা স্টেপ হয় যেটা G1 শুরু হওয়ার আগের স্টেপ, যাকে বলা হয় G0 স্টেজ। এই G0 স্টেজকে বলা হয় রেস্টিং স্টেজ কিন্তু বলা হয়। আর এই রেস্টিং স্টেজে কি হয়, সেল কিন্তু প্রিপেয়ার্ড হয়, মানে সেল যে ডিভিশনস হবে সেই ডিভিশনস হওয়ার জন্য যে প্রিপেয়ার বা প্রস্তুতি পর্ব সেটা কিন্তু G0 দশায় কিন্তু চলে। আর এই G0 দশাকে বলা হয় কিন্তু কুইসেন্ট ফেজ কিন্তু বলা হয়। কুইসেন্ট দশা কিন্তু বলা হয়, পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে কুইসেন্ট দশা কোন দশাকে বলা হয়, তাহলে অ্যান্সার হবে G0 দশা। আর এখানকার দেখো একটা সিকোয়েন্স ওয়াইজ কোশ্চেন দেবে। দেখো এই যে কোষ চক্রের যে সিকোয়েন্স দেখো, সর্বপ্রথম দেখো G0, তারপরে G1, তারপরে হচ্ছে S, তারপরে হচ্ছে G2 এবং লাস্ট হচ্ছে M দশা। এই যে চারটে, এই যে টোটাল 5টা স্টেপ এরকম দিয়ে দেখা আছে, 4টে সিকোয়েন্স অনুযায়ী কোশ্চেন দিয়ে দেবে, এর ভিতরে বলবে সঠিক কোশ্চেন সঠিক অ্যান্সার কোনটি, তাহলে অ্যান্সার হবে কিন্তু এইটা। এবারে দেখো এই যে G1 থেকে যে সাইক্লিক্যাল প্রসেসে M দশায় যে যাচ্ছে, এখানকার এই যে সেল সাইকেলের কিন্তু দুটো কিন্তু দশা আছে, দুটো কিন্তু ফেজ আছে। একটা কি না, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। ইন্টারফেজে কি হয় না, ইন্টারফেজটা হয় দেখো একটা কোষ বিভাজিত হতে প্রায় 24 আওয়ার কিন্তু লাগে একটা ইউক্যারিওটিক সেল বিভাজিত হতে। আর সেই 24 আওয়ার্সের ভিতরেই ইন্টারফেজ দশা হয় 23 ঘন্টা, আর মাইটোটিক দশা হয় কিন্তু 1 ঘন্টা। তার মানে এই যে মাইটোটিক ফেজ এটা কিন্তু 1 ঘন্টায় কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যায়। আর এই G1 থেকে G2 দশা পর্যন্ত এইটা কিন্তু প্রায় 23 ঘন্টা ধরে ঘটে। সেই কারণে ইন্টারফেজ দশা কিন্তু হচ্ছে সর্বকালীন দশা কিন্তু বলা হয়। এবার দেখো এর ভিতরে G1 দশাটি হয়, G1 দশাটি হয় 10 ঘন্টা, S দশাটি হয় 9 ঘন্টা, আর G2 দশা হয় 4 ঘন্টা। এই যে টোটাল কিন্তু যে 23 ঘন্টা, এই 23 ঘন্টা কিন্তু হচ্ছে ইন্টারফেজ দশা। এবারও দেখো এখান থেকে কেমন কোশ্চেন দেবে, যে বলবে যে কোষ চক্রের ভিতর সবচেয়ে সর্ববৃহৎ সময় ধরে কোন দশাটি ঘটে, তাহলে অ্যান্সার হবে আমাদের G1 দশা, কারণ এটি 10 ঘন্টা ধরে চলছে। তারপরে দেখো S দশা 9 ঘন্টা, তারপরে হচ্ছে দেখো G2 দশা, আর সব থেকে কম সময় ধরে হয় মাইটোটিক দশা কিন্তু। হ্যাঁ, এবারে দেখো এই G1 S G2 দশায় কি হয়, এই যে G1 দশায় কি হয়, G1 দশায় আমাদের যে সেলুলার অর্গানেলস আছে বা সেলটা কিন্তু তখন কিন্তু আকার আয়তনে বৃদ্ধি পায়। এবার কোন কোন সেলুলার অর্গানেলসগুলো আকারে বৃদ্ধি পায়, যেরকম হচ্ছে সেন্ট্রোজোমস, তারপর হচ্ছে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এবং রাইবোজোমস, এরা কিন্তু আকারে কিন্তু বৃদ্ধি পেতে শুরু করে। এস দশায় কি হয় না, এস দশাকে বলা হয় সিনথেসিস দশা কিন্তু বলা হয়। কেন সিনথেসিস দশা বলা হচ্ছে, কারণ এইখানে একতন্ত্রী ডিএনএ রেপ্লিকেশনস করে দ্বিতন্ত্রী ডিএনএতে কিন্তু কনভার্ট হয়, সেই কারণে এই দশাকে বলা হয় সিনথেসিস দশা। আর একটা ঘটনা ঘটে, এই এস দশায় কিন্তু হিস্টোন প্রোটিন কিন্তু অ্যাড হয়। হিস্টোন প্রোটিন অ্যাড হওয়ার কারণে এবং হিস্টোন প্রোটিন ডিএনএর ভিতরে অ্যাড হয়, সেই কারণে এই এস দশাকে বলা হয় সিনথেসিস দশা। আর G2 দশাকে বলা হচ্ছে সেকেন্ড বৃদ্ধি দশা। এই সময় গিয়ে কি হয়, কোষের আয়তন ডবলে হয়ে যায়। তারপরে দেখো মাইটোটিক দশায় ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস হয়ে গিয়ে দুটো অপত্য কোষে কিন্তু রূপান্তরিত হয়। এইভাবেই কিন্তু 24 আওয়ার্সের ভিতরে সাইক্লিক্যাল পরিবর্তন ঘটে, আর এই সাইক্লিক্যাল পরিবর্তনকে বলা হয় কোষ চক্র।
এবারে দেখো আমি যে ঘটনাগুলো বললাম সেগুলোই আমি এখানে সব নোটস এবং চার্ট করে দেওয়া আছে। দেখো G1 দশায় কি হয়, ফার্স্ট বৃদ্ধি দশা কিন্তু বলা হয়। তারপরে এস দশায় দেখো সিনথেসিস দশায়, কারণ এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়, স্টেন প্রোটিন সিনথেসিস হয়। G2 দশাকে বলা হচ্ছে সেকেন্ড বৃদ্ধি দশা। আর G0 দশাকে বলা হয় কুইসেন্ট ফেজ, এই সময় সেল কিন্তু রেস্টিং অবস্থায় থাকে। এই দশায় থাকে দেখো আমাদের নিউরন। দেখো আমাদের যে স্নায়ুকোষ সে কিন্তু G0 দশায় কিন্তু থাকে। তারপরে দেখো আমাদের আই বলের সেল, হ্যাঁ, এগুলো কিন্তু G0 দশায় কিন্তু থেকে থাকে। তাহলে এই পার্টটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। তারপরে দেখো এখানে দুটো আমি লিখেছি, সাইটোকাইনেসিস ভার্সেস ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিস কাকে বলা হয়? দেখো সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। আর ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনকে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়। আর এই ক্যারিওকাইনেসিসের আবার কিন্তু চারটে কিন্তু স্টেপ আছে। প্রথম স্টেপটির নাম হচ্ছে প্রোফেজ, দ্বিতীয় স্টেপটির নাম হচ্ছে মেটাফেজ, তৃতীয় স্টেপটির নাম হচ্ছে অ্যানাফেজ এবং চতুর্থ স্টেপটির নাম হচ্ছে টেলোফেজ। এই চারটে স্টেপ এইগুলোই হচ্ছে ক্যারিওকাইনেসিসের ভিতরে কিন্তু ঘটে। তাহলে এখানে কেমন কোশ্চেন দেবে, সাইটোকাইনেসিস কিসের বিভাজনকে বলা হয়? তাহলে হবে সাইটোপ্লাজমের বিভাজনকে। আর ক্যারিওকাইনেসিস কিসের বিভাজনকে বলা হয়? নিউক্লিয়াসের বিভাজনকে। আর ক্যারিওকাইনেসিসের কিন্তু চারটে স্টেপ কিন্তু আছে। দেখো এই কোষ চক্র তাকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ইন্টারফেজ দশা আর একটা হচ্ছে মাইটোটিক দশা। ইন্টারফেজ দশা কিন্তু 23 ঘন্টা ধরে কিন্তু হয়, আর মাইটোটিক দশা ঘটে 1 ঘন্টা ধরে। ইন্টারফেস দশা দেখো আবার চারটি কিন্তু স্টেপ আছে, G1 দশা, এইচ দশা, G2 দশা। G1 দশা ঘটে 10 ঘন্টা ধরে, এইচ দশা ঘটে 9 ঘন্টা এবং G2 দশা 4 ঘন্টা। এবারে দেখো এস দশাকে বলা হয় সিনথেসিস দশা, কারণ এখানে কিন্তু রেপ্লিকেশনস ঘটে। আর কি হয়, স্টোন প্রোটিন অ্যাড হয়। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো একটু ভালো করে পড়বা। আর মাইটোটিক ফেজকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। ক্যারিওকাইনেসিসের আবার দেখো চারটে স্টেপ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে এইগুলো ছিল সেল সাইকেলের পার্ট। দেখো আমরা যে কোষ বিভাজনের টোটাল তিনটে যে আমরা স্টেপ পড়েছিলাম, সেই তিনটে স্টেপের ভিতরে ফার্স্ট স্টেপটি পড়বো হচ্ছে অ্যামাইটোসিস। দেখো অ্যামাইটোসিসকে বলা হয়, ফার্স্ট কোশ্চেন দেবে, একে বলা হয় ডিরেক্ট সেল ডিভিশনস, বা যাকে আমরা বলে থাকি প্রত্যক্ষ কোষ বিভাজন। কারণ কি, এখানে নিউক্লিয়াসের কিন্তু তেমন পরিবর্তন কিন্তু হয় না, জাস্ট প্রথম দেখো সাইটোকাইনেসিস হতে শুরু করে। দেখো এই সাইটোকাইনেসিস হতে হতেই দেখো এই যে সাইটোপ্লাজমের মাঝখানে দেখো একটি খাঁজ তৈরি হয়ে গেছে, একে বলা হয় সাইটোপ্লাজমিক রিচ। আর ঠিক সেই একই টাইমে কি হয়, নিউক্লিয়াসে তো সর্বপ্রথম এরকম চ্যাপ্টা হয়ে যায় এবং চ্যাপ্টা হতে হতে এটি ঠিক ডাম্বেলের মতন আকার ধারণ করে এবং ডাম্বেলের মতন আকার ধারণ করার পর এটি মাঝখান থেকে বিভাজিত হয়ে গিয়ে ক্যারিওকাইনেসিস হয়ে যায় এবং তারপরে সাইটোকাইনেসিস হয়ে গিয়ে তখন দুটো অপত্য কোষ কিন্তু তৈরি হয়। আর এখানে কি হয়, মাদার সেলের মতনই ডটার সেল দুটোই অনুরূপ কিন্তু তৈরি হয়, সেই কারণে একে কিন্তু ইমমর্টাইল সেল ডিভিশন বা আমরণশীল কোষ বিভাজন কিন্তু বলা হয়। আর এখানে কিন্তু নিউক্লিয়াসের তেমন পরিবর্তন কিন্তু ঘটে না, সেই কারণে একে ডিরেক্ট সেল ডিভিশনস বা প্রত্যক্ষ কোষ বিভাজন কিন্তু বলা হয়। এবারে দেখো এই অ্যামাইটোসিস প্রক্রিয়া কাদের হয়? অ্যামাইটোসিস প্রক্রিয়া হয় দেখো ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা এইসব এককোষীয় জীবদের কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়া কিন্তু কোষ বিভাজন হয়। এই সময় কি হয় দেখো, নিউক্লিয় পর্দার অবলুপ্তি কিন্তু হয় না, নিউক্লিয়াস লম্বাটে হয়ে যায়, ডাম্বেল আকৃতির ধারণ করে এবং মাঝখানে সংকুচিত হয়ে দুটো খণ্ডে এবং নিউক্লিয়াস গঠন কিন্তু হয়। নিউক্লিয়াস বিভাজনের সঙ্গে সঙ্গে তারপরে দেখো সাইটোপ্লাজমিক রিচ বা খাঁজ সৃষ্টি হয় এবং তারপরে সাইটোকাইনেসিস হয়ে গিয়ে দুটো কিন্তু বিভক্ত কিন্তু ভাগ হয়ে যায়।
ঠিক তারপরেই দেখো একে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হচ্ছে, কারণ এ কিন্তু ডিরেক্ট একটি কোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষে কিন্তু রূপান্তরিত হয়, সেই কারণে একে ডিরেক্ট সেল ডিভিশন বলা হয়। অ্যামাইটোসিস কেন করে থাকে, এই যে অ্যামিবা তারপর প্রোটোজোয়া এরা কেন অ্যামাইটোসিস প্রক্রিয়া করে থাকে, দেখো এই প্রকার কোষ বিভাজনে নিম্নগোত্রীয় জীবেদের কিন্তু হয়। এই বিভাজনে কোনো প্রস্তুতির কিন্তু প্রয়োজন হয় না, কোষ বিভাজনের সময় স্বল্প সময় লাগে এবং নিউক্লিয়াস বিভাজনের জন্য অন্য কোনো অতিক্রম দশা কিন্তু করতে হয় না, সেই কারণে এই ধরনের ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়ারা কিন্তু ডিরেক্ট কিন্তু সেল ডিভিশন বা আমাদের অ্যামাইটোসিস প্রক্রিয়া কিন্তু কোষ বিভাজন করে থাকে। তারপরে দেখো আমাদের সেকেন্ড স্টেপ যাকে বলা হয় মাইটোসিস সেল ডিভিশনস। মাইটোসিস ফেজে কি হয় না, একটা 2n সেল সেটি বিভাজিত হয়ে দুটো 2n সেলে কিন্তু কনভার্ট হয়, সেই কারণে একে কিন্তু ইকুয়াল সেল ডিভিশনস কিন্তু বলা হয়। ঠিক আছে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সমবিভাজন কোন কোষ বিভাজনকে বলা হয়, তাহলে অ্যান্সার হবে কি না, মাইটোসিস কোষ বিভাজনকে কিন্তু সমবিভাজন কিন্তু বলা হয়। এবার দেখো মাইটোসিস প্রক্রিয়া উদ্ভিদের কোথায় হয়, উদ্ভিদের মূল, কাণ্ড, নিবেশিত এবং পার্শ্বস্থ ভাজক কলা হয়, পাতা, ফল, ভ্রূণ, বীজে কিন্তু দেখা যায়। এছাড়া প্রাণীদের কোথায় হয়, প্রাণীদের দেখো ভ্রূণ, ত্বক এবং অস্থিমজ্জায়। দেখো আমাদের যে সোমাটিক সেল থাকে সেই সোমাটিক সেলেই কিন্তু মাইটোসিস প্রক্রিয়া কিন্তু হয়। এবারে দেখো একে কেন সদৃশ বা সমবিভাজন বলা আছে, মাইটোসিস কোষ বিভাজনকারী মাতৃকোষ এবং অপত্য কোষ ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান থাকে। দেখো এই যে 2n কোষ, 2n কোষ বিভাজিত হয়ে দুটো 2n সেলে রূপান্তরিত হচ্ছে, সেই কারণে একে সদৃশ বিভাজন কিন্তু বলা হয়ে থাকে। দেখো এই অ্যামাইটোসিসের আবার চারটি উপদশা আছে, সরি মাইটোসিসের একটা হচ্ছে প্রোফেজ, তারপর হচ্ছে দেখো সেকেন্ড স্টেপটির নাম হচ্ছে মেটাফেজ, থার্ড স্টেপটির নাম হচ্ছে অ্যানাফেজ, ফোর্থ স্টেপটির নাম হচ্ছে টেলোফেজ, তারপর দেখো সাইটোকাইনেসিস হয়ে গিয়ে তা আমাদের দুটো অপত্য কোষে রূপান্তরিত হচ্ছে। এখানে দেখো একটা পিক্টোরিয়াল প্রেজেন্টেশনস করা আছে। এবারে এই পুরো স্টেপটি আমি সব ডিটেলসে আলোচনা করছি। দেখো আমাদের ফার্স্ট আমরা যে স্টেপটি পড়ব সেটা হচ্ছে প্রোফেজ, এবং এটি সর্ব সময়কালীন দশা কিন্তু বলা হয়, কারণ এই বিভাজনটা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু হয়। দেখো এই সময় কি ঘটে, দেখো প্রোফেজ দশায় সর্বপ্রথম যে পরিবর্তনটা আছে, দেখো সর্বপ্রথম দেখো আর্লি প্রোফেজে কি হয়, নিউক্লিয় পর্দা আস্তে আস্তে ভাঙতে কিন্তু শুরু করে, এবং তারপরে দেখো নিউক্লিয়াসের ভিতরে যে প্লাজম থাকে যাকে আমরা নিউক্লিয় প্লাজম বলে থাকি সেটি ডিহাইড্রেশন প্রক্রিয়ায় কিন্তু বাইরে কিন্তু বেরিয়ে আসতে থাকে, এবং ভিতরে যে ক্রোমাটিন যে জালিকাগুলো থাকে সেই ক্রোমাটিন জালিকাগুলো কনডেনসেশন হতে থাকে এবং ক্রোমাটিন জালিকা থেকে আস্তে আস্তে ক্রোমাটিডের দিকে ধাবিত হয়। এগুলো হচ্ছে প্রোফেজ দশায় কিন্তু হয়। এবারে দেখো আর্লি প্রোফেজ, এটা প্রোফেজকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আর্লি আর একটা হচ্ছে লেট। এবার দেখো লেট প্রোফেজ মানে প্রোফেজের ঠিক শেষের দিকে গিয়ে কি হয়, দেখো ক্রোমাটিন জালিকাগুলো আস্তে আস্তে ফার্স্ট ক্রোমাটিডে রূপান্তরিত হয়, এবং ঠিক তারপরে ঠিক প্রোফেজের লেট প্রোফেজের শেষের দিকে এবং মেটাফেজে শুরু হওয়ার আগেই তখন কি হয়ে যায়, সম্পূর্ণ ক্রোমোজোমে রূপান্তরিত হতে শুরু করে। নিউক্লিয় পর্দার অবলুপ্তিকরণ ঘটে, পরীক্ষা কিন্তু কোশ্চেন দেবে যে নিউক্লিয় পর্দার অবলুপ্তিকরণ ঘটে কোথায়, না আমরা তখন অ্যান্সার হবে লেট প্রোফেজে কিন্তু ঘটে। তারপরে দেখো কি হয়, এই যে সেন্ট্রোজোমের ভিতরে দেখো সেন্ট্রোজোমের ভিতরে যে দুটি সেন্ট্রিওল থাকে সেই সেন্ট্রিওলগুলো দুই দিকে মুভ করতে শুরু করে, একে বলা হয় সেন্ট্রিউলার মুভমেন্ট। তো এই সেন্ট্রিউলার মুভমেন্ট কিন্তু ঘটে। তারপরেই দেখো প্রোফেজ দশা কিন্তু আস্তে আস্তে কিন্তু শেষের দিকে গিয়ে সেকেন্ড দশা যেটা হচ্ছে মেটাফেজ দশার দিকে কিন্তু যায়। দেখো আমাদের সেকেন্ড যে স্টেপ তাকে বলা হয় মেটাফেজ দশা। দেখো এই মেটাফেজে দেখো প্রোমেটাফেজ এবং মেটাফেজে কিন্তু বিভক্ত। প্রোমেটাফেজে কি হয়, দেখো প্রোমেটাফেজে দেখো নিউক্লিয়ার এনভেলপ ডিসঅ্যাসেম্বল হয়ে যায়, মানে নিউক্লিয়াসের যে আবরণীটা থাকে সেটা কিন্তু অবলুপ্তিকরণ কিন্তু ঘটে যায়। তারপর দেখো ক্রোমোজোম ফর্ম টু কাইনেটোকোর অ্যাট দ্য সেন্ট্রোমিয়ার। কাইনেটোকোর কিভাবে হচ্ছে, দেখো এই হচ্ছে একটা সম্পূর্ণ ক্রোমোজোম, আর এই যে ক্রোমোজোম এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার।
এই সেন্ট্রোমিয়ার অঞ্চলে কি হয়ে যায়, এক ধরনের এরকম প্রোটিনের আবরক থাকে, একে বলা হয় কাইনেটোকোর। আর এই প্রোটিনের আবরক থেকে কি তৈরি হয়, দেখো এখানে গিয়ে বেম তন্তু গিয়ে অ্যাটাচ হয়, এখানে কি হয় কাইনেটোকোরে বেম তন্তু গিয়ে অ্যাটাচ কিন্তু হয়, আর সেটি কিন্তু আমাদের প্রোমেটাফেজে কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও কি হয়, এই দশায় এই যে মাইক্রোটিবিউলস এইগুলো কিন্তু অ্যাটাচ কিন্তু হয়। এবার দেখো মেটাফেজে গিয়ে কি হয়, মেটাফেজে দেখতে পাচ্ছি যে সেন্ট্রিওলগুলো দেখো কোষ বিভাজনের দুই প্রান্তের দিকে কিন্তু পৌঁছে গেছে, এবং দুই প্রান্তে পৌঁছে যাওয়ায় এখান থেকে কি হয়ে গেছে, মাইক্রোটিবিউলসগুলো চারিদিকে ছড়তে শুরু করে, এবং এখানে বেমতন্তু গঠন হতে দেখা আছে। এখানে দেখো দুই ধরনের বেমতন্তু কিন্তু দেখা যায়, একটা হচ্ছে দেখো বেমতন্তু দুই ধরনের কিন্তু দেখতে পাই, একটা আছে কি ক্রোমোজোমাল বেমতন্তু, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন বেমতন্তু। এবার দেখো ক্রোমোজোমাল বেমতন্তু এবং অবিচ্ছিন্ন বেমতন্তু কোনটি, যে বেমতন্তুগুলো দেখো নিউক্লিয়ার ক্রোমোজোমকে ভেদ করে, একটা সেন্ট্রিওজোম থেকে একটা সেন্ট্রিওল থেকে আরেকটা সেন্ট্রিওলের দিকে যে বেমতন্তুগুলো যাচ্ছে, এখানে যদি কোনো ক্রোমোজোম না থাকে তাহলে একে বলা হয় অবিচ্ছিন্ন বেমতন্তু বা কন্টিনিউয়াস স্পিন্ডেল ফাইবার কিন্তু বলা হয়। এবারে যে বেমতন্তুগুলো দেখো, যে বেমতন্তুগুলো নিউক্লিয়াসকে ছেদ করে গেছে, এই ধরনের বেমতন্তুকে বলা হয় ক্রোমোজোমাল বেমতন্তু। আর এই বেমতন্তু একমাত্র মেটাফেজ দশায় কিন্তু দেখতে পাই, আর এই মেটাফেজ দশায় কিন্তু সম্পূর্ণ ক্রোমোজোম আমরা মাইক্রোস্কোপে কিন্তু দেখে থাকি। আর এই ক্রোমোজোমগুলো দেখো একটা ইকুইটোরিয়াল লাইনে কিন্তু সেজে গেছে, সেই কারণে একে কিন্তু নিরক্ষীয় দশা বা ইকুইটোরিয়াল কিন্তু দশা কিন্তু বলা হয়। পরীক্ষায় যদি প্রশ্ন আসে ইকুইটোরিয়াল দশা বা নিরক্ষীয় দশা কোন কোষ বিভাজনকে বলা হয়, তাহলে তখন অ্যান্সার হবে মেটাফেজ দশাকে কিন্তু বলা হয়। আর অবিচ্ছিন্ন এবং ক্রোমোজোমাল বেমতন্তু কোন দশায় দেখতে পাচ্ছি, আমরা কিন্তু মেটাফেজ দশায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি না, সেন্ট্রিওলগুলো দুই দিকে মুভ করে গিয়ে একটা আছে দেখা যাচ্ছে উত্তর মেরু আর একটা আছে দক্ষিণ মেরু, দুই পোল থেকে বেমতন্তু তৈরি হচ্ছে, আর এই বেমতন্তুগুলোই আমাদের ক্রোমোজোমকে ভেদ করছে, একটা আছে কন্টিনিউয়াসলি কিন্তু চলে আছে। তো এই দশা দেখো মেটাফেজ দশাকে বলা হচ্ছে দেখো স্বল্পক্ষণ দশা কিন্তু বলা হয়, কারণ এই সময় শুধু অনলি বেমতন্তুই কিন্তু তৈরি হচ্ছে। দেখো মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলো আমি এখানে বলছি। এই দশায় নিউক্লিয় পর্দা সম্পূর্ণভাবে বিলুপ্ত কিন্তু হয়ে যায়। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে নিউক্লিয় পর্দা কোন সময় সম্পূর্ণভাবে বিলুপ্তি ঘটে, তাহলে অ্যান্সার হবে কি না আমাদের মেটাফেজ দশা। এই সময় তিন প্রকারের বেমতন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন বেমতন্তু যেটা ক্রোমোজোমকে ভেদ করেনি। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি কি ক্রোমোজোমাল বেমতন্তু, যেটা দেখো ক্রোমোজোমকে ভেদ করে গেছে, একে বলা হয় ক্রোমোজোমাল বেমতন্তু। আর একটা হচ্ছে ইন্টারজোনাল বেমতন্তু, যেটা হচ্ছে অ্যানাফেজ দশা কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, আর কি দেখতে পাচ্ছি না, ক্রোমোজোমগুলো একটি নিরক্ষীয় রেখায় কিন্তু সাজিয়ে গেছে, সেই কারণে এই দশাকে কি বলবো আমরা ইকুইটোরিয়াল ফেজ বা নিরক্ষীয় দশা কিন্তু আমরা বলবো। তারপরে দেখো অ্যানাফেজ দশা, আমাদের থার্ড স্টেপ অ্যানাফেজ দশা। এই অ্যানাফেজকে মনে রাখার উপায় হচ্ছে ব্রেকআপ স্টেজ কিন্তু বলা হয়। কারণ কি, এই সময় এই ক্রোমোজোম একটা সম্পূর্ণ ক্রোমোজোম তারা কিন্তু ব্রেক করে গিয়ে কি হয় ক্রোমাটিডে কিন্তু রূপান্তরিত হয়। ক্রোমোজোম ভেঙে গিয়ে কিসে রূপান্তরিত হচ্ছে, ক্রোমাটিডে কিন্তু রূপান্তরিত হচ্ছে। কিভাবে হয় না, এই যে দুই প্রান্তে থাকা দুটো সেন্ট্রিওল, এই সেন্ট্রিওলগুলো কি হয় দুই প্রান্ত থেকে টান দিতে শুরু করে, এবং টান দেওয়ার ফলে এখানে কি হয় ক্রোমোজোমের মাঝখানে কিন্তু ব্রেক কিন্তু ঘটে, এবং ব্রেক করার ফলে ক্রোমোজোম কিসে কনভার্ট হচ্ছে, ক্রোমাটিডে কিন্তু রূপান্তরিত হচ্ছে। সেই কারণে একে আমি মনে রাখার উপায় কি বললাম, ব্রেকআপ দশা কিন্তু বলাই। এবারে দেখো এই যে ক্রোমাটিডে যে রূপান্তরিত হলো, এই ক্রোমাটিড দেখো ইংরাজি অক্ষর ভি, ইংরাজি অক্ষর এল, ইংরাজি অক্ষর জে এবং আয়ের মতন কিন্তু দেখতে লাগে। ভি এর মতন ক্রোমাটিডকে বলা হয় মেটাসেন্ট্রিক, এল এর মতন আকৃতিকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক, জে এর মতন দেখতে লাগাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, এবং আয়ের মতন দেখতে লাগাকে বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমাটিড। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন দেয় কোষ বিভাজনের কোন দশায় ক্রোমাটিডগুলি ইংরাজি অক্ষর ভি এল
যে আয়ের মতন দেখতে লাগে, তাহলে অ্যান্সার হবে অ্যানাফেজ দশায়। আর এই অ্যানাফেজ দশা হওয়ার ফলে যে ক্রোমাটিডগুলো যে দুই দিকে চলে আছে, একে বলা হয় অ্যানাফেজিক চলন বা অ্যানাফেজিক মুভমেন্ট কিন্তু বলা হয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন দেয় অ্যানাফেজিক চলন কোন দশায় দেখতে পাওয়া যায়, তাহলে অ্যান্সার হবে অ্যানাফেজ দশায়। এবারে দেখো আর একটা কোশ্চেন এখান থেকে দেয় যে কোষ বিভাজনের সবচেয়ে স্বল্পক্ষণ দশা কোনটি, তাহলে অ্যান্সার হবে কিন্তু অ্যানাফেজ দশা। এটি কিন্তু খুব অল্প সময় কিন্তু হয়। আর আরেকটা কোশ্চেন দেবে, দেখো এই যে অ্যানাফেজিক চলন হওয়ার ফলে এই যে ক্রোমাটিডের মাঝখানে দেখো এক ধরনের বেমতন্তু কিন্তু তৈরি হয়। মনে করো ঠিক এইরকম, এই হচ্ছে সেন্ট্রিওল, সেন্ট্রিওল থেকে বেমতন্তুগুলো ক্রোমাটিড এর এইরকম ভাবে থাকে, ঠিক তেমন অপর প্রান্ত থেকে এবারে এই যে ক্রোমাটিড দ্বয়ের মাঝখানে যে বেমতন্তুগুলো গঠিত হয়, একে বলা হয় ইন্টারজোনাল বেমতন্তু। পরীক্ষায় কোশ্চেন দেবে যে ইন্টারজোনাল বেমতন্তু কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়, তাহলে অ্যান্সার হবে অ্যানাফেজ দশা। আর অ্যানাফেজ মনে রাখার শর্ট ট্রিক্স, ব্রেক আপ স্টেজ। এবারে দেখো লাস্ট আমাদের দশায়, তার নাম হচ্ছে টেলোফেজ দশা। টেলোফেজ দশায় গিয়ে কি হয়ে যায়, দেখো ক্রোমোজোমগুলি বিপরীত মেরুতে পৌঁছানোর পর কুণ্ডলাকৃত কুণ্ডলী খুলে যেতে থাকে, ফলে অপত্য ক্রোমোজোম লম্বা ও সরু হয়। তারপরে দেখো সেকেন্ড কি বলছে, ক্রোমোজোমগুলি পরিবর্তিত করে কিছু এন্ডোপ্লাজমিক জালিকায় সজ্জারিত হয় এবং এগুলি পরস্পর নিউক্লিয় পর্দায় তৈরি করে। নির্দিষ্ট অপত্য ক্রোমোজোমগুলি নিউক্লিওলার অর্গানাইজার অংশে নিউক্লিওলাস গঠিত হয় এবং দীর্ঘ সরু এবং ক্রোমোজোমগুলি ধীরে ধীরে কিন্তু ক্রোমাটিন জালকে কিন্তু পরিণত হয়। দেখো এখানে কি ঘটে, দেখো প্রোফেজ দশায় কি হয়েছিল, প্রোফেজ দশার ঠিক বিপরীতটা এখানে হবে। একবার করে রিমাইন্ড করে নে, প্রোফেজ দশায় কি হয়, নিউক্লিওলাস অবলুপ্তি ঘটে, নিউক্লিয় পর্দার হচ্ছে অবলুপ্তিকরণ ঘটেছিল, ডিহাইড্রেশন প্রক্রিয়ায় নিউক্লিওপ্লাজমসগুলো বাইরে বেরিয়ে এসেছিল, তারপরে ক্রোমাটিন জালিকাগুলো আজকে কন্ডেনসেশন প্রক্রিয়ায় ক্রোমাটিডে রূপান্তরিত হয়েছিল, তারপর ক্রোমোজোমে রূপান্তরিত হয়। ঠিক সেই রকমই এই ঘটনাটার বিপরীত কিন্তু এখানে হয়ে যায়। এখানে কি হয়, ক্রোমোজোমগুলো বা ক্রোমাটিডগুলি আস্তে আস্তে মানে ওর যে পেঁয়াজগুলো খুলতে খুলতে আস্তে আস্তে ক্রোমাটিন জালিকার দিকে রূপান্তরিত হতে থাকে, তারপর নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটতে থাকে, নিউক্লিয় লাস কিন্তু গঠন হতে থাকে, নিউক্লিয় প্লাজমগুলো আস্তে আস্তে লোড হতে থাকে। তাহলে এই ঘটনাগুলো কোথায় ঘটে, টেলোফেজ দশায় কিন্তু ঘটে। মানে প্রোফেজের যেটা ঘটেছিল ঠিক তার বিপরীতটাই কিন্তু হচ্ছে টেলোফেজ দশায় কিন্তু হবে। তারপরে দেখো টেলোফেজ হয়ে যাওয়ার পরে, টেলোফেজ কমপ্লিট হওয়া মানে কি ক্যারিওকাইনেসিস হয়ে গেছে, ঠিক তারপরে সাইটোকাইনেসিস হয়ে গিয়ে আমাদের কি হয়, টু এন্ড কোষ বিভাজিত হয়ে দুটো টু এন্ড সেলে কিন্তু রূপান্তরিত হয়। এই হচ্ছে আমাদের মাইটোসিস সেল ডিভিশনের অল ডিটেলস ইনফরমেশনস। এবারে দেখো মাইটোসিস ভার্সাস মিওসিস, এখানে একটা ফ্লো চার্ট করে আমি দিয়েছি, এটা ভালো করে বুঝবে। দেখো মাইটোসিসে কি হয়, মাথায় রাখতে হবে যে টু এন সেল বিভাজিত হয়ে দুটো টু এন সেলে কিন্তু রূপান্তরিত হয়। কিন্তু মিওসিসে কি হয়, মিওসিসে টু এন সেল বিভাজিত হয়ে প্রথম হ্রাস বিভাজন ঘটে, তারপরে এটি আবার সমবিভাজিত হয়ে গিয়ে কি হয়, চারটি অপত্য কোষে রূপান্তরিত হয়। এখানে যেরকম দুটো সেলে রূপান্তরিত হচ্ছে টু সেলে, এটা কিন্তু ফোর সেলে কিন্তু রূপান্তরিত হয়। এখানকার সেলগুলো কিন্তু হচ্ছে সব হ্যাপ্লয়েড ধর্মী, আর এখানকার সেল দেখো ডিপ্লয়েড ধর্মী সেল বিভাজিত হয়ে দুটো ডিপ্লয়েড সেলেই কিন্তু কনভার্ট কিন্তু হয়। এটাই হচ্ছে মেইন পার্থক্য। দেখো মাইটোসিসকে বলা হয় সমবিভাজন বা ইকুয়াল সেল ডিভিশনস, মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন বা আমাদের রিডাকশন সেল ডিভিশনস কিন্তু বলা হয়। মাইটোটিক সেল ডিভিশনস হয় আমাদের সোমাটিক সেলে, আর মিওসিস সেল ডিভিশনস হয়ে থাকে আমাদের জার্মিনাল সেলে। জার্মিনাল সেলগুলো কোনগুলি, দেখো আমাদের যে স্পার্ম এবং ওভাম অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু, শুক্রকোষ বা ডিম্বাণু কোষ, এই কোষগুলো কিন্তু হচ্ছে মিওসিস প্রক্রিয়ায় কিন্তু বিভাজিত হয়। আর আমাদের দেহ গঠনকারী কোষ বা সোমাটিক সেল কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় কিন্তু বিভাজিত কিন্তু হয়ে থাকে। এবারে আমরা আলোচনা করব মিওসিস।
মিওসিসকে দেখো কি বলা হয়, হ্রাস বিভাজন কিন্তু বলা হয়। দেখো মিওসিসের আবার দুটো কিন্তু স্টেপ কিন্তু আছে, M1 এবং M2। দেখো M1 এর আবার 4টি উপদশা আছে, কেমন? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এইবারে টুইস্ট হলো এটাই, এই যে প্রোফেজ আমরা দেখতে পাচ্ছি এর আবার 5টি উপদশা আছে। কি কি? দেখো লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। দেখো এই 5টা সিকোয়েন্স কিন্তু পরীক্ষায় দেবে যে মিওসিসের M1 দশায় প্রোফেজের যে 5টি উপদশা সিকোয়েন্স দিয়ে দেবে। এবার মনে রাখার উপায় কি না, ফার্স্ট হচ্ছে লেপটোটিন, তারপর হচ্ছে জাইগোটিন, তারপর হচ্ছে প্যাকাইটিন, তারপর হচ্ছে ডিপ্লোটিন এবং লাস্ট হচ্ছে ডায়াকাইনেসিস। এই 5টা স্টেপ কিন্তু হচ্ছে প্রোফেজ দশার 5টি উপদশা। এবারে দেখো প্রোফেজ দশা হয়ে যাওয়ার পর মেটাফেজ দশা, তারপর অ্যানাফেজ দশা, তারপর টেলোফেজ দশা। ঠিক টেলোফেজ দশা হয়ে যাওয়ার পর যখন দুটো কোষে রূপান্তরিত হবে, এবার দেখো এই কোষগুলো কিন্তু হচ্ছে হ্যাপ্লয়েড ধর্মী কোষ, মানে ডিপ্লয়েড ধর্মী সেলস 2n জাতীয় সেল সেটি সর্বপ্রথম কিন্তু হ্যাপ্লয়েড সেলে কিন্তু রূপান্তরিত হয়। সেই কারণে M1 কে বলা হয় কি, হ্রাস বিভাজন কিন্তু বলা হয়। এবারে দেখো ঠিক এই হ্যাপ্লয়েড সেলগুলি আবার কিন্তু বিভাজিত হয়ে গিয়ে 4টে কিন্তু হ্যাপ্লয়েড সেলে কিন্তু রূপান্তরিত হয়। সেই কারণে M2 কে দেখো, এই M2 কে কিন্তু সমবিভাজন কিন্তু বলা হয়। হ্যাঁ, তাহলে M1 কে কি বলছি আমি? M1 কে বলছি হ্রাস বিভাজন, আর M2 কে বলছি আমরা সমবিভাজন। ঠিক আছে, তাহলে মাথায় রাখবা যে M1 কে কি বলা হয়, হ্রাস বিভাজন, আর M2 কে কিন্তু বলা হয় সমবিভাজন। আর সমবিভাজন কি হয় না, এই যে দুটো হ্যাপ্লয়েড সেল ছিল সেই হ্যাপ্লয়েড সেল থেকে দুটো আবার সমবিভাজিত হয়ে 4টে হ্যাপ্লয়েড সেলে কিন্তু কনভার্ট হয়। এইভাবেই কিন্তু মিওসিস প্রসেস কিন্তু কমপ্লিট হয়। এবারে দেখো এই মিওসিস প্রসেসটা আমি পুরো ডিটেলসে বলছি। এই যে দেখো লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিসে কি হয় দেখো। দেখো লেপটোটিন উপদশায় যে ক্রোমাটিন যে জালিকাগুলো আছে সেই ক্রোমাটিন জালিকাগুলো ঘন হয়ে হয়ে ক্রোমোজোমে রূপান্তরিত হয়, এবং এই সময় কি হয়, ক্রোমাটিন জালিকাগুলো সরু সুতোর মতন দেখতে লাগে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে M1 দশার কোন দশায় ক্রোমাটিন জালিকা সরু সুতোর মতন লাগে, তখন অ্যান্সার হবে লেপটোটিন দশা। জাইগোটিন দশায় কি হয়, দুটি নন সিস্টার ক্রোমাটিন। নন সিস্টার ক্রোমাটিন মানে কি, দেখো এই আছে একটা ক্রোমোজোম, এই যে ক্রোমোজোমের যে দুটো বাহু, এই দুটো বাহুকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিন। এবারে দেখো আর একটা কালার দিয়ে আমি আঁকছি। কালো কালারের ক্রোমাটিড এবং লাল কালারের ক্রোমাটিডকে একে অপরের কিন্তু নন সিস্টার কিন্তু ক্রোমাটিড বলা হয়। এই নন সিস্টার ক্রোমাটিড সাইনাপ্টোনেমাল কমপ্লেক্সের সাহায্যে, কোন কমপ্লেক্স বললাম, সাইন্যাপ্টোনেমাল কমপ্লেক্সের সাহায্যে কি হয়, এরা একে অপরের কাছাকাছি আসে, আর কাছাকাছি আসার ফলে তখন ক্রোমাটিডগুলো ঠিক এরকম হয়। এই একটা ক্রোমাটিড, দেখো, আর এই আছে আরেকটা নন সিস্টার ক্রোমাটিড। এরা একে অপরের সাথে কি হয়েছে, সাইনাপ্টোনেমাল কমপ্লেক্সের সাহায্যে একে অপরের সাথে অ্যাটাচ হয়ে গেছে। এই যে অ্যাটাচ হলো একে বলা হয় সাইন্যাপসিস। একে কি বলা হয়, একে কিন্তু সাইন্যাপসিস কিন্তু বলা হয়। ভালো করে পড়বা, তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে সাইন্যাপসিস কোষ বিভাজনের কোন দশায় আমরা দেখতে পাচ্ছি, তাহলে অ্যান্সার হবে জাইগোটিন দশায়। এবারে দেখো প্যাকাইটিন দশায় কি হয়। প্যাকাইটিন দশায় কি হয়, এই যে দুটো নন সিস্টার ক্রোমাটিডে তাদের বাহুগুলো একে অপরের সাথে, মানে কি এই ক্রোমাটিড যে লেগগুলো আছে এইগুলো বাড়িয়ে দেয়, আর যেই বাড়িয়ে দেয় ঠিক তখন কি হয়, তখন
এই ক্রোমোজোমগুলোর ক্রোমাটিডগুলো এক অপরকে এরকমভাবে ছেদ করে যায়। দাঁড়াও এটা লাল কালি দিয়ে করি। এই যে দেখো কালোর উপর দিয়ে একটা লাল চলে গেল, এই যে যে ছেদ করলো একে বলা হয় ক্রসিং ওভার। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোষ বিভাজনে ক্রসিং ওভার হয় নন সিস্টার ক্রোমাটিডের ভিতরে, তখন কোন অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কিন্তু হচ্ছে প্যাকাইটিন। এবারে দেখো ডিপ্লোটিনে কি হয়। এই যে দেখো এখন একটা হাইব্রিড ক্রোমাটিড তৈরি হয়ে গেছে। কি কেমন ক্রোমাটিড? না একটা লাল কালারের বাহু ক্রোমাটিড আর একটা হচ্ছে কালো কালারের বাহু ক্রোমাটিড। এই যে এই ক্রোমাটিডের ভিতরে কি হয়, এর ভিতরে যে ডিএনএ আছে আর এর ভিতরে যে ডিএনএ আছে সেই ডিএনএ গুলো কি হয় একে অপরের সাথে কিন্তু এরকম ক্রস ওভার কিন্তু করে। আর সেই ক্রস ওভার করার ফলে কি হয়, এই ডিএনএ গুলো কিন্তু এরকম ক্রস চিহ্নের মতন দেখতে লাগে। এই রকম ঘটনাকে বলা হয় কায়াজমা গঠন। তাহলে কায়াজমা গঠন কোথায় আমরা দেখতে পাচ্ছি? ডিপ্লোটিন দশায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই কায়াজমা গঠন করার আগে এই যে যে হাইব্রিড যে ক্রোমাটিডটা তৈরি হয় তখন কি হয় না, এই যে একটা বাহুর সাথে আরেকটা বাহু কাটার জন্য এক ধরনের এনজাইম আছে, সেই এনজাইমটার নাম হচ্ছে এন্ডোনিউক্লিয়াস এনজাইম। আর এই এন্ডোনিউক্লিয়াস এনজাইমস আবার কি করে দেখো, এই যে ক্রোমাটিডের মাঝখানে কিন্তু কেটে দেয়, একটা একটা বাহুতে কেটে দেওয়ার ফলে কি হয়ে যায় এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়। আর সেই গ্যাপ ক্রিয়েট স্বল্পক্ষণ কিন্তু থাকে এবং এই গ্যাপটাকে আবার পরিপূর্ণ গ্যাপ রাখার জন্য আর এক ধরনের এনজাইম আছে যেটি হচ্ছে এক্সোনিউক্লিয়াস এনজাইম। এক্সোনিউক্লিয়াস এনজাইম এসে কি করে এখানকার এই গ্যাপটা কিন্তু কিন্তু একটা কম স্থায়ীভাবে কিন্তু রাখে। এবারে এই গ্যাপ হয়ে যাওয়ার পরে তখনই তো কি হয়ে যায় এরকম হাইব্রিড একটা ক্রোমাটিড বা এরকম হাইব্রিড ক্রোমোজোম কিন্তু তৈরি হয়। এবারে ডিপ্লোটিনের ঠিক শেষের দিকে যখনই চলে যায় তখন এই কাজমাগুলো কি হয়ে যায় শেষের দিকে চলে আসে। আর এই ঘটনাগুলোকে বলা হয় কায়াজমা টার্মিনালাইজেশনস। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে কায়াজমা টার্মিনালাইজেশনস কোথায় ঘটে, তখন অ্যান্সার হবে যে ডিপ্লোটিন উপদশায়। আর ঠিক ডায়াকাইনেসিস হয়ে গিয়ে কি তৈরি হচ্ছে দেখো, এই কাজমা একদম ঠিক শেষের দিকে চলে এসেছে। তাহলে এই ডায়াকাইনেসিস হয়ে যাওয়ার ফলে তখন কি হয়ে যাবে এখান থেকে একটি সম্পূর্ণ হাইব্রিড ক্রোমোজোমে কিন্তু রূপান্তরিত হবে। তাহলে আমি এখানকার প্রতিটা পার্ট কিন্তু বলে দিয়েছি। এবার দেখো মনে রাখার উপায় কি, এই যে লেপ্টোটিনের একটাই কোশ্চেন দেবে যে কোন দশায় M1 এর কোন দশায় ক্রোমোজোম বা ক্রোমাটিন যে জালিকা সেটি সরু সুতোর মতন দেখতে লাগে, তাহলে অ্যান্সার হবে লেপ্টোটিন। আচ্ছা সাইনাপসিস কোথায় দেখতে পাচ্ছি? জাইগোটিন উপদশায়। আচ্ছা ক্রসিং ওভার কোথায় হচ্ছে? প্যাকাইটিন উপদশায়। আচ্ছা কায়াজমা গঠন হচ্ছে কোথায়? ডিপ্লোটিন উপদশায়। আর কায়াজমা টার্মিনালাইজেশনও কিন্তু এই ডিপ্লোটিন উপদশায়। আর ডায়াকাইনেসিস হয়ে গিয়ে তখন কি হয়ে যাচ্ছে আমাদের একটা হাইব্রিড ক্রোমোজোমে কিন্তু রূপান্তরিত হচ্ছে। তাহলে এই ছিল 5টি স্টেপের ঘটনা, এইগুলো এইরকমভাবে মনে রাখবে। ঠিক তারপরেই দেখো এই যে তারপরেই দেখো এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। মেটাফেজে কি হয়ে যায় তখন ক্রোমাটিডগুলি কি হয়ে যায় একটা নিরক্ষীয় রেখায় সাজিয়ে যায়। অ্যানাফেজ দশা গিয়ে কি হয় তাদের ভিতরে ব্রেক ঘটে এবং টেলোফেজ দশা গিয়ে কি হয়ে যায় ক্যারিওকাইনেসিস কমপ্লিট হয়ে গিয়ে সম্পূর্ণ দুটো অপত্য কোষে রূপান্তরিত হয়। তারপরে আবার M2 দশায় কিন্তু জানে। M2 দশাটা অতটা ইম্পর্টেন্ট নয়, শুধু এই স্টেপগুলো একটু মাথায় রাখবা কোথায় কি ঘটছে। হ্যাঁ এইগুলোই কিন্তু কোশ্চেন কিন্তু দেবে। এবারে আমরা দেখব যে মিওসিস মিওসিস যে কোষ বিভাজনটা হলো সেই মিওসিস কোষ বিভাজন আমাদের কোথায় হয় দেখো আমাদের জননকারী কোষে। একটা হচ্ছে দেখো মেয়েদের ওভাম তৈরি করা হয় যে প্রক্রিয়ায় উজেনেসিস এবং পুরুষদের যে স্পার্ম তৈরি হয় স্পার্মাটোজেনেসিস, এই প্রক্রিয়ায় কিন্তু আমাদের মিওসিস প্রক্রিয়া হয়। কিভাবে হচ্ছে দেখো, একটি যে 2N কোষ প্রাইমারি স্পার্মাটোসাইট সেটি ফার্স্ট M1 দশায় হ্রাস বিভাজিত হয়ে দেখো 2N সেল কিসে রূপান্তরিত হলো? N সেলে রূপান্তরিত হলো। তারপর N সেলগুলো M2 কে আমি কি বলেছিলাম? একে বলেছিলাম সমবিভাজন। তারপরেই দেখো N সেলে কিন্তু কনভার্ট হয়ে গেল 4টি। ঠিক সেম ওভামের ক্ষেত্রেও তাই, প্রথম M1 হবে, তারপরে M2 হবে এবং তার ফলে কি হয়ে যাচ্ছে M2 হওয়ার পর 4টে কিন্তু ওভামে রূপান্তরিত হয়। কিন্তু এর মধ্যে একটি প্রাইমারি ওভাম কিন্তু বা ম্যাচের ওভাম হয়, যেটি আমাদের জানি যে মাসের 14 দিনের মাথায় ওভুলেশন প্রক্রিয়ার মাধ্যমে কি হয় ডিম্বথলি থেকে ডিম্বাণুটা কিন্তু জলের পথ দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে আসে।
আর বাকি যে তিনটে এগুলো কিন্তু হচ্ছে পোলার বডি হিসেবে কিন্তু স্টোর থাকে মেয়েদের। তো এটা হচ্ছে উজেনেসিসের ঘটনা, আর একটা হচ্ছে স্পারমাটোজেনেসিসের ঘটনা। কিভাবে সেল ডিভিশনসগুলো হয় সেটাও কিন্তু আমি বললাম। তো এতক্ষণ আমাদের কোষ বিভাজনের কনসেপ্ট ক্লিয়ার হলো। এইবারে আমরা কোশ্চেন, দেখো এখানে যে কোশ্চেনগুলো আছে সবকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন্স, এবং এখান থেকে তোমাদের কোশ্চেন কিন্তু আসবেই। তো চলো ফার্স্ট কোশ্চেনটি সলভ করায়। বলছে ডিএনএ দ্বিতন্ত্রীকরণ ঘটে কোন দশায়? তো আমি বলেছিলাম যে কোষ বিভাজনের যে চারটি দশা, একটা হচ্ছে G1, একটা হচ্ছে এস, একটা হচ্ছে G2 এবং একটি হচ্ছে মাইটোটিক। আমি বলেছিলাম যে এস দশায় কি হয়, একতন্ত্রী ডিএনএ সেটি কিন্তু রেপ্লিকেশন প্রক্রিয়ার মাধ্যমে দ্বিতন্ত্রীতে ডিএনএতে কিন্তু কনভার্ট হয়। তাহলে ডিএনএ দ্বিতন্ত্রীকরণ ঘটে কোথায় না এস দশায়। কোষ চক্রের বিভিন্ন দশা সজ্জাক্রম, এই যে দেখো সিকোয়েন্স অনুযায়ী, তাহলে সিকোয়েন্সটা কেমন হবে, G1 এস G2 এম, আর যদি তার আগে যদি G0 থাকে তাহলে তো হয়ে গেল কুইসেন্ট দশা। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে বি। ডিএনএ সংশ্লেষণ ঘটে কোথায়? ডিএনএ সংশ্লেষণ ঘটে প্রোফেজ দশায়, মেটাফেজ দশায়, অ্যানাফেজ দশায়, না ইন্টারফেজ দশায়। তাহলে অ্যান্সার কোনটা হবে, ইন্টারফেজ দশায় কিন্তু আমাদের ডিএনএ সংশ্লেষণ কিন্তু ঘটে। ইন্টারফেজের কোন দশায় ঘটে না আমাদের জানি এস দশায় কিন্তু ঘটে। এই যে বাকি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এগুলো কিন্তু হচ্ছে মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজে কিন্তু আমরা জানি যে এখানে কিন্তু কোনো সেল ডিভিশন মানে এখানে ডিএনএ রেপ্লিকেশন কিন্তু ঘটে না। তারপর দেখো বলছে কোনটি সঠিক তথ্য? G1 দশায় ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়, অবশ্যই ভুল। G2 দশায় পূর্বে মাইটোসিস দশা ঘটে, তো মাইটোসিস দশা কি G2 দশা পূর্বে ঘটে নাকি পরে ঘটে? আমরা জানি পরে ঘটে। এস দশায় ডিএনএ দ্বিতন্ত্রীকরণ ঘটে, অবশ্যই রাইট অ্যান্সার হচ্ছে এটি। একটি কোষের কতবার মাইটোসিস হলে 128টি অপত্য কোষে কিন্তু রূপান্তরিত হবে? এইটা কিন্তু ইম্পর্টেন্ট একটি কোশ্চেন জেন পাসদের জন্য। এটির একটি ফর্মুলা আছে, ফর্মুলাটা কি না 2^n। দেখো 2 এর মাথায় যদি আমরা এন এর মান যদি আমরা 2, দেখো এন এর মান 2 3 4 5 তুমি যাই বসাও না কেন, দেখো 2 বসালে তাহলে অ্যান্সার কত হবে 4। 2 এর মাথায় যদি 3 দাও তাহলে কত হবে 8। 2 এর মাথায় যদি 4 দাও তাহলে কত হবে 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 2 এর মাথায় যদি 4 থাকে পাওয়া তাহলে অ্যান্সার হবে 16। 2 এর মাথায় যদি আমরা 5 দেই পাওয়া তাহলে কত হবে 4 × 64, এবং সরি 2 গুণ 2, 2 2 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। ঠিক 2 এর মাথায় 6 6 যদি পাওয়ার দেয় তাহলে কত হবে 64। 2 এর মাথায় 7 দিলে তখন অ্যান্সার হবে 128। তাহলে একটা কোষকে 7 বার, হ্যাঁ মাইটোসিসের 7 বার বিভাজিত হলেই তখন কিন্তু 128টি দশায় কিন্তু রূপান্তরিত হবে। তাহলে ফর্মুলা মাথায় রাখবা 2^n। এবারে দেখো কোশ্চেন হয়তো এমনও দিতে পারে যে মাইটোসিসে বিভাজিত হলে 64 কোষ কটি কোষে রূপান্তরিত হবে? তাহলে অ্যান্সার হবে 6টি, মানে 6 বার কিন্তু তাকে বিভাজিত করতে হবে। তারপরে দেখো কোশ্চেনটি দেখো 2n=50 হলে মেটাফেজের এন দশায় বিষুব অঞ্চলে কতগুলি ক্রোমোজোম গোষ্ঠী থাকে? আমাদের জানি মেটাফেজকে কি বলা হয়, হ্রাস বিভাজন। তাহলে 2n যদি 50 হয় তাহলে হ্রাস বিভাজন হলে তার মানে কি এটির হাফ হবে। তাহলে n কত, 2 দিয়ে যদি 50কে যদি গুণ ভাগ করি তাহলে অ্যান্সার হবে 25। তাহলে অ্যান্সার কত হবে 25। মাথায় রাখবা মেটাফেজ 1 মানে কি হ্রাস বিভাজন। ঠিক তারপরেই দেখো যে সিকোয়েন্স টাইপের কোশ্চেন সেটি আবার দিয়েছে। তাহলে ফার্স্ট কি হবে G1 এস G2। বেমতন্তু তৈরি হয়, বেমতন্তু তৈরি হয় মাথায় রাখতে হবে মাইক্রোটিউবিউলস দিয়ে কিন্তু বেমতন্তু তৈরি হয়। ইন্টারফেজের যে উপাদান কোষ অঙ্গগুলি সংখ্যা বৃদ্ধি পায় তা হলো মাথায় রাখতে হবে G2 দশায়। নিচের কোন ক্ষেত্রে কোষ বিভাজন একেবারেই হয় না? মাথায় রাখতে হবে এই যে পেশি সেল অর্থাৎ মাসেল সেল, এই যে আমাদের মাসেল সেল এরকম দেখতে হয়, তো এই মাসেল সেলের পেশি কিন্তু বিভাজন একেবারেই কিন্তু হয় না, এর কিন্তু আকার মানে সাইজ বাড়ে। হ্যাঁ, আরেকটা আমাদের জানি যে স্নায়ু কোষ কিন্তু বিভাজিত হয় না, কারণ দেখো আমাদের দেখো কোষ বিভাজনকারী যে প্রধান কোষীয় অঙ্গাণু
কোষ বিভাজনকারী যে প্রধান যে কোষীয় অঙ্গাণু সেটি হচ্ছে কিন্তু সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম যেসব কোষের ভিতরে থাকবে না সেই সব কোষ কিন্তু বিভাজিত করতে পারবে না। এই যে আমাদের স্নায়ু কোষ, সেই স্নায়ু কোষের ভিতরে কিন্তু কোনো সেন্ট্রোজোম থাকে না, সেই কারণে স্নায়ু কোষও কিন্তু বিভাজিত হতে পারে না। স্নায়ু কোষ সারা জীবন কিন্তু G0 দশা অর্থাৎ কুইসেন্ট ফেজ দশায় কিন্তু থেকে থাকে। নিচের কোন তথ্যটি সত্য নয়? দেখো, বিনাইন টিউমার মেটাস্টাসিস ক্ষমতা থাকে না। ম্যালিগন্যান্ট টিউমার গঠনে ক্যান্সারের অন্যতম প্রধান লক্ষণ। ক্যান্সার আক্রান্ত সিস্ট গঠন সক্ষম গঠন। ক্যান্সার আক্রান্ত কোষে আরএনএ থাকে না। মাথায় রাখতে হবে যে ক্যান্সার আক্রান্ত সেলে কিন্তু কি থাকে না, কোন জেনেটিক ম্যাটেরিয়ালটা? আরএনএ কিন্তু থাকে না। ডিপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা 8 হলে মিওসিস, দেখো 2n যদি 8 হয় তাহলে মিওসিস 1 এর পরে অপত্য কোষের ক্রোমাটিড দেখা যাবে। দেখো 2n মানে ক্রোমাটিড দেখো দুই প্রান্তে, দেখো যদি 8টা যদি থাকে তাহলে ক্রোমাটিড দেখো দুই প্রান্তে এরকম ভাবে 8টা থাকবে। ভালো করে দেখো, ক্রোমাটিড দেখো, আমি যদি 4টে সেল ধরি, 4টে যদি আমি ক্রোমোজোম ধরি তাহলে 4টে ক্রোমাটিড দেখি আমরা দুই প্রান্তে এরকম ভাবে থাকবে। তাহলে যদি 8টা ক্রোমাটিড থাকে তাহলে 8টা ক্রোমাটিড তাহলে কিন্তু এরকম দুই প্রান্ত কিন্তু থাকবে। তাহলে মিওসিস 1, মিওসিসকে আমরা হয়তো হ্রাস বিভাজন বলে থাকি, কিন্তু ক্রোমাটিড তো দুই প্রান্তে কিন্তু 8টা করে থাকবে। এটা সম্পূর্ণ ক্রোমোজোম। একটা ক্রোমোজোমকে ভাঙলে তাহলে সেটা তো দুটো ক্রোমাটিডে রূপান্তরিত হচ্ছে। তাহলে 8টি যে ক্রোমোজোম, 8টা ক্রোমোজোম, তাহলে তারা দুই প্রান্তে কটা হবে? 8টা ক্রোমাটিডেই থাকবে। তাহলে অ্যান্সার হবে কিন্তু 8টি। এই কোশ্চেনগুলো অনেকেই কিন্তু ভুল করে আসে, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে করবে। বেমতন্তু গঠনের প্রধান উপাদান হচ্ছে টিবিউলিন। দেখো, এই টিবিউলিন কিন্তু দুই ধরনের কিন্তু টিবিউলিন থাকে। টিবিউলিন ধরো এক প্রোটিন, আলফা টিবিউলিন এবং বিটা টিবিউলিন। এই আলফা টিবিউলিন এবং বিটা টিবিউলিন এরা একে অপরের এই যে পলিমারাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এইভাবে কি হয়, এইভাবে কিন্তু আমাদের বেমতন্তু গঠন করে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন প্রসেসের মাধ্যমে আমাদের বেমতন্তু গঠন হয়, তখন অ্যান্সার হবে পলিমারাইজেশন প্রসেস। আর এই পলিমারাইজেশন প্রসেসে আলফা টিউবুলিন এবং বিটা টিউবুলিন কিন্তু একে অপরের সাথে কিন্তু স্পাইরাল আকৃতি হয়ে কিন্তু বেমতন্তু গঠন করে। এবারে দেখো একটা কোশ্চেন দেবে, দেখো একটা ড্রাগের নাম বলছি, কলচিসিন ড্রাগ। এই কলচিসিন ড্রাগ কি হয়, এই পলিমারাইজেশন স্টেপটাকে ব্লক করে দেয়। এই ব্লক করে দেওয়ার ফলে তখন কি হবে না, কোষ বিভাজন কিন্তু স্টপ কিন্তু হয়ে যাবে। কারণ কি, এই বেমতন্তু কিন্তু গঠন কিন্তু হয় না। আর বেমতন্তু যদি গঠন না হয় তাহলে কোষ বিভাজনের কোন স্টেপটি বাধা পাবে? আমরা জানি যে মেটাফেজ দশা। এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আসার চান্স অফ প্রবাবিলিটি বেশি, যে কলচিসিন ড্রাগ দিয়ে দেওয়ার ফলে কোষ বিভাজনের কোন দশাটি স্টপ হয়ে যায়। তাহলে অ্যান্সার হবে মেটাফেজ দশা। কারণ আমাদের জানি যে মেটাফেজ দশায় কিন্তু বেমতন্তু কিন্তু দেখা যায়। কি কি বেমতন্তু না, একটা হচ্ছে ক্রোমোজোমাল বেমতন্তু আর একটা হচ্ছে ইন্টারজোনাল বেমতন্তু। এবার পলিমারাইজেশন যদি না হয় তাহলে কি হবে, তাহলে এই বেমতন্তুগুলো গঠন হবে না, আর তখন কি হবে, মেটাফেজ দশাটি স্টপ হয়ে যাবে। কোষ বিভাজনের সময় পিতৃ এবং মাতৃকোষের অংশ বিনিময় ঘটে। দেখো, ক্রসিং ওভার ঘটে দুটো নন সিস্টার ক্রোমাটিডের ভিতরে। ক্রসিং ওভার ঘটে কোন দশায়? আমাদের জানি যে ক্রসিং ওভার দশায় কিন্তু ঘটে, আর এটা আমাদের প্যাকাইটিন উপদশায় কিন্তু ঘটে থাকে। সাইনাপসিসের সময় একটি ক্রোমোজোমের জিন অপর ক্রোমোজোম, তাহলে এটাও অ্যান্সার হবে ক্রসিং ওভার। নিউক্লিয় আবরণী কোন দশায় বিলুপ্ত হয়? প্রোফেজ, অন্তিম প্রোফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আমি বলেছিলাম যে লেট প্রোফেজ বা অন্তিম প্রোফেজ দশায় কিন্তু কি হয়, ক্রোমাটিন যে নিউক্লিয় যে আবরণ থাকে সেই নিউক্লিয় আবরণ অর্থাৎ নিউক্লিয়ার এনভেলপটা কিন্তু অবলুপ্তিকরণ ঘটে যায়। নিউক্লিয় পর্দা কোন দশায় গঠিত হয়? নিউক্লিয় পর্দা আমাদের জানি যে টেলোফেজ দশায়। টেলোফেজ দশায় কিন্তু নিউক্লিয় পর্দা কিন্তু আবির্ভাব কিন্তু হয়। মিউসিসের কোন দশায় সমস্ত ক্রোমোজোমগুলি জোড় বাঁধে? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন নাকি ডিপ্লোটিন? বলছে কোন দশায় সমস্ত ক্রোমোজোমগুলি জোড় বাঁধে? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন নাকি ডিপ্লোটিন? তাহলে দেখো এটার অ্যান্সার হবে, দেখো লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন। দেখো লেপ্টোটিনে কি বলেছিলাম যে ক্রোমাটিন জালিকাগুলো সরু সুতোর মতন দেখতে লাগে। জাইগোটিন উপদশায় কি হয়? সাইনাপসিস গঠন হয়। প্যাকাইটিন উপদশায় কি হয়?
ক্রসিং ওভার ঘটে এবং ডিপ্লোটিন উপদশায় কি হয়ে যায়, কায়াজমা গঠন হয়। এবারে কোশ্চেন কি বলছে দেখো, মিওসিসের কোন দশায় সমস্ত ক্রোমোজোমগুলি জোর বাঁধে, তাহলে আমাদের জানি যে জাইগোটিনে সাইনাপসিস হতে দেখা যায়। আচ্ছা, টার্মিনালাইজেশন কোন দশায় দেখতে পাওয়া যায়, আমাদের জানি যে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস যখন হয়ে যায় তখন এখানে কিন্তু টার্মিনালাইজেশন কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, প্রোফেজ ওয়ানের যে উপদশা, এই যে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, কই লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। আচ্ছা, এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, জাইগোটিন মিওসিসের কোথায় দেখা যায়, মিওসিসের দেখো এই যে মার্কেনশিয়া নামক একটি দেখা যায়। মার্কেনশিয়া কিন্তু মিওসিস জাইগোটিক মিওসিস কিন্তু দেখতে পায়। ক্যারিওকাইনেসিসে কোনটির বিভাজন, আমরা জানি ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আচ্ছা, ক্রোমোজোমগুলি কোন দশায় কিন্তু পৃথক হয়, ক্রোমোজোমগুলি আমাদের জানি যে প্রথম অ্যানাফেজ দশায় কিন্তু পৃথক কিন্তু হয়, এইকেই বলা হয় ব্রেকআপ স্টেজ। ক্রসিং ওভার কোন দশায় ঘটে, ক্রসিং ওভার আমরা জানি যে প্যাকাইটিন উপদশায় কিন্তু ঘটে। সাইনাপসিসের সময় দুটি সমস্ত ক্রোমোজোম কোন অঞ্চলে যুক্ত হয়, আমরা জানি যে সাইনাপসিসের সময় দুটি সমস্ত ক্রোমোজোম আমাদের জানি যে টেলোমিয়ার অঞ্চলে কিন্তু জুড়ে যায়, তাহলে অ্যান্সার হবে কি টেলোমিয়ার। কোন দশায় ক্রোমোজোমগুলি লম্বা সরু সুতোর মতন দেখতে লাগে, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, লেপ্টোটিন উপদশায়। এই কোশ্চেনটা ভালো করে পড়বে। বেমতন্তু কোথায় সৃষ্টি হয়, বেমতন্তু আমরা জানি সেন্ট্রিওলের ভিতরে যে সেন্ট্রোজোম থাকে সেখান থেকে কিন্তু বেমতন্তু কিন্তু অরিজিন হয়। ক্রোমোজোমের কোন অংশে বেমতন্তু যুক্ত থাকে, তাহলে সেন্ট্রোমিয়ার অঞ্চলে, ক্রোমোজোমের হচ্ছে তাহলে কাইনেটোকোর। এই যে আমি একটা আগেই বলেছি যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার অঞ্চল থাকে, এখানে যে কাইনেটোকোর থাকে সেখানে কি হয়, বেমতন্তুগুলো সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে কিন্তু আসে। কোন দশায় ক্রোমোজোমগুলি বিষুব অঞ্চলে অবস্থান করে, এটা হচ্ছে মেটাফেজিক দশা। ডিপ্লয়েড জাইগোটের ক্রোমোজোমের সংখ্যা 40 হলে হ্যাপ্লয়েড গ্যামেট, দেখো 2n 40 হলে হ্যাপ্লয়েড কত হবে, হ্যাপ্লয়েড হবে 20। কোনটি সঠিক তথ্য, ইন্টারফেজ সময়কালীন এম দশা থেকে কম, এস দশায় ডিএনএ সংশ্লেষণ, এই উত্তর হয়ে গেল। ক্রোমোজোমের সবচেয়ে কম কুণ্ডলীকৃত থাকে কোন দশায়, কম কুণ্ডলীকৃত আমরা জানি টেলোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ইন্টারফেজ। কম কুণ্ডলীকৃত ক্রোমোজোম থাকে এই যে টেলোফেজ দশায় কিন্তু দেখতে, এটা হবে অ্যান্সার অ্যানাফেজ দশায় কিন্তু কম কুণ্ডলীকৃতকরণ কিন্তু হয়। কোন দশায় ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়, আমরা জানি যে অ্যানাফেজ দশায়, এটাকে ব্রেকআপ স্টেজ বলা হয়, মনে রাখা সব থেকে শর্ট ট্রিক্স। এবারে দেখো ম্যাচিং টাইপের যে কোশ্চেনগুলো থাকবে, এখানে দেখো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, অপত্যক্রম। প্রোফেজ, এই যে দেখো প্রোফেজ কি হয়, নিউক্লিয়াস বলাই ধারণ করে। অ্যানাফেজ দেখো, মেটাফেজে কি হয়, অপত্য ক্রোমোজোম আমরা কোথায় গঠন করতে দেখতে পাওয়া যায়, মেটাফেজ দশায়। অ্যানাফেজে কি হয় না, দেখো নিরক্ষীয় পাদ গঠন হয়, নিরক্ষীয় পদ, এই যে এটা ভুল হয়ে গেল। মেটাফেজে কি হয়, নিরক্ষীয় পাদ গঠন হয়। প্রোফেজে কি হয়, অপত্য ক্রোমোজোম গঠন হয়। আচ্ছা, অ্যানাফেজে কি হয়, টেলোফেজে নিউক্লিয়ার বলয় ধারণ করে এবং অ্যানাফেজে কি হয়, সাইটোপ্লাজমের সান্দ্রতা হ্রাস পায়। তারপরে দেখো প্যাকাইটিনে কি হয়, দেখো প্যাকাইটিনে আমরা জানি ক্রসিং ওভার ঘটে। মেটাফেজে কি হয়, মেটাফেজে দেখো জাইগোটিনে কি হয়, এই যে ডায়াকাইনেসিসে কি হয়, কায়াজমা গঠন দেখতে পায়। মেটাফেজে কি হয়, বিষুবতলে ক্রোমোজোমগুলোর সজ্জারিতি ঘটে। জাইগোটিন উপদশায় সমস্ত ক্রোমোজোম যুগলের ভিতরে বন্ধনী কিন্তু ঘটে। এইটা কিন্তু একটি ইম্পর্টেন্ট কিন্তু একটি ম্যাচিং, ভালো করে দেখবা এই ইনফরমেশনসগুলো কিন্তু পরীক্ষায় দেবে। তো এই ছিল আমাদের কোষ বিভাজনের লেকচার এবং সবকিছু আমি পিক্টোরিয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদেরকে সবাইকে বুঝিয়েছি। তো আমাদের অলরেডি দেখো আমাদের সেল কিন্তু পড়া হয়ে গেছে, অলরেডি আমাদের
সেল কিন্তু পড়া হয়ে গেছে। তারপরেই দেখো আমরা আজকে শেষ করলাম কোষ বিভাজন, এরপরে বায়োটেকনোলজি আসবে, মলিকুলার বায়োলজি, জেনেটিক্স। আমি পুরো হোল 12 এবং 11-এর পুরো সব কটা চ্যাপ্টারই আমি জেনপাসের কভার করে দেবো। আশা করি তোমাদের পুরো ভিডিওগুলোই তোমাদের খুব হেল্প হবে। এই এই ভিডিওগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শোনো এবং বারবার করে রিভিশনস করো। আশা করি জেনপাসের যে কোশ্চেনগুলো থাকবে তোমরা সব কিছুই কমন পেয়ে যাবে। জিএনএম যারা দেবে তাদের জন্যও কমন আসবে, যারা প্যারামেডিক্যাল দেবে, এইউইটি এক্সাম যারা দেবে এবং এমএনএস এক্সাম যারা দেবে তাদের কিন্তু সব জায়গায় কিন্তু কমন কিন্তু আসবে। তোমরা এই র্যাপিড রিভিশনস ভিডিওটা সবাই ভালো করে পড়ো এবং আমার বায়োভার্সিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এটা করতে এখানে আমাকে ভুলো না, কারণ এটা আমি খুব কষ্ট করেই তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, যত তোমরা সাপোর্ট করবে আমি তত আরও ভিডিও বানাতে আগ্রহী হব। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার করো, যাতে তারাও একটু যেন হেল্প হয়। দেখবা খুব এই স্বল্প সময়ের ভিতরে আমি তোমাদেরকে পুরো 11-12-এর পুরো র্যাপিড রিভিশনস করে দিয়ে তোমাদের হোল কনসেপ্ট তোমাদেরকে গ্যাদার করে দেবো। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। সো